আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। করোনা অতিমারির পর এবার পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার দেশের 11টি বোর্ডে মোট পরীক্ষার্থী 20,24,192 জন। তাদের মধ্যে ছাত্র 9,92,878 জন ও ছাত্রী 10,31,314 জন। কেন্দ্র 3,700টি। শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 29,735টি। এবার পরীক্ষার কোনো কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। জি ধন্যবাদ। সকাল থেকে আমি দুটি পরীক্ষার কেন্দ্র গিয়েছি এবং পরীক্ষার পরিবেশ আসলে খুবই সুন্দরভাবে শিক্ষার্থীরা প্রবেশ করেছে। আপনারা জানেন যে বেলা 10টার থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এবং 9:30টার মধ্যে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিশেষ করে 30 মিনিট আগে প্রশ্নপত্র আগে ঢুকলে শিক্ষার্থীরা সিট খুঁজে পাওয়াটা তাদের সহজ হবে। একই সঙ্গে কিন্তু তাদেরকে বলা হয়েছে যে 30 মিনিট আগে প্রবেশ করতে হবে, যাতে তারা ধীরস্থিরভাবে বসে ওইমার সিটগুলো পূরণ করতে পারে এবং নাম লেখা থেকে শুরু করে তারা যাবতীয় কাজ সম্পন্ন করতে পারে। এবং যানজটের কারণেও কিন্তু শিক্ষার্থীদেরকে বলা হয়েছে 30 মিনিট হাতে রেখে যাতে তারা পরীক্ষার কেন্দ্রে আসতে পারে। একই সঙ্গে আপনাদেরকে বলে রাখি, এবার এসএসসি পরীক্ষায় যে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে এরা কিন্তু জেএসসি পরীক্ষায় অংশ নেয়নি, অর্থাৎ এবারই কিন্তু তাদের প্রথম বোর্ড পরীক্ষা অংশ নিচ্ছে। তাদের শিক্ষা জীবনের প্রথম বোর্ড পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। শিক্ষার্থীরা কিন্তু বলেছেন যে আসলে এর আগে জেএসসি পরীক্ষার অভিজ্ঞতা না থাকে তাদের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এবং আপনারা জানেন যে করোনা অতিমারির কারণে কিন্তু পরীক্ষাগুলো এর আগে হয়েছে স্বল্প সিলেবাসে। এবার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দিচ্ছেন। করোনা অতিমারির পরে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে এবারই প্রথম পরীক্ষা হচ্ছে এবং এবার শিক্ষার্থীদের যে নিয়মগুলো বলা হয়েছে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিরতিহীনভাবে পরীক্ষা চলবে। শুধুমাত্র শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে পরীক্ষা চলবে। একই সঙ্গে পরীক্ষা রচনামূলক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আপনার ব্যবহারিক পরীক্ষা হবে এবং শিক্ষার্থীদের কিন্তু কোনো রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে মানা করেছেন এবং শিক্ষার্থীদের যে নির্দেশনা দিয়েছেন সেগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার আরেকটি বিষয় বলে রাখি যে অন্যান্যবার কিন্তু বিভিন্ন কোচিং সেন্টারের প্রশ্ন ফাঁসের অনেক কথা শোনা যায় এবং অনেক অভিযোগ শোনা যায়। প্রশ্নপত্র ফাঁস রোধে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এবার কঠোর অবস্থানে গিয়েছেন। তারা বলেছেন যদি কোনো রকম কোচিং সেন্টারে পরীক্ষা চলাকালীন খোলা থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রশ্নপত্র যাতে কোনোভাবে ফাঁস না হয় এই কারণে কিন্তু মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু কমিটি গঠন করা হয়েছে। তারা সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ যাতে ভালো থাকে, সুস্থ থাকে সে বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আজকে শিক্ষামন্ত্রী অন্যান্য বারের সময় আমরা যেটি দেখি শিক্ষামন্ত্রী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এসএসসি পরীক্ষার সময়, কিন্তু এবার নতুন যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি কোনো পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন না। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে মন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা কোনো কেন্দ্রে গেলে শিক্ষার্থীদের উপর একটি মানসিক চাপ তৈরি হয়, শিক্ষকরা তাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন বা তাদের উপর একটি চাপ তৈরি হয়। এটি এড়াতে তারা বলেছেন তারা কোনো পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন না, কিন্তু স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছে এবং পরীক্ষা নিয়ন্ত্রকরা রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তিনি সার্বিক বিষয়ে পরিস্থিতি তুলে ধরবেন এবং রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তিনি সকাল 11টায় সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন। এই ছিল আমার কাছে এসএসসি পরীক্ষার সবশেষ খবর। ধন্যবাদ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। আর রকি, পরীক্ষা কেন্দ্রের কি পরিস্থিতি দেখছেন জানাবেন।
সিনথিয়া, আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে পরীক্ষার যে উত্তরপত্র এবং সব ধরনের উপকরণ কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছিলাম যে পুলিশি পহরার মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত যদি কথা বলি তো পরীক্ষার যে পরিবেশ অত্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে। আপনি জানেন যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট 2,245 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এদের মধ্যে ছাত্র রয়েছে 1,03,058 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 97,187 জন এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 2,684টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এবং 266টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যদি কথা বলি তো এখানে আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা শিক্ষার্থীদের যারা অভিভাবক যারা রয়েছেন, পরীক্ষার্থীদের যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং কেন্দ্রের বাইরে কিন্তু তারা অবস্থান করছেন। তবে যেহেতু এবার আপনি জানেন যে পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু করোনার পরে এবার কিন্তু যে পরীক্ষা সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই নিয়ে কথা বলেছিলাম যে শিক্ষকদের সাথে যে পূর্ণাঙ্গ সিলেবাসে এটি কোনো রকম প্রভাব পড়বে কিনা। তারা বলেছেন যে এই পরীক্ষাটি তাদের পূর্ব প্রস্তুতি ছিল এবং তারা আসলে পরীক্ষার্থীদেরকে খুব ভালো মতন তারা আসলে পড়াশোনা করিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্নপত্র যেন আসা হয়, এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সোচ্চার অবস্থায় রয়েছে। বিশেষ করে সাইবার ক্রাইম ইউনিট তারা সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে আসলে কড়া নজরদারি রাখছে এবং তারা কিন্তু বলছে যে প্রশ্নপত্র বা যে কোনো গুজব ঠেকাতে তারা কিন্তু আসলে তৎপর অবস্থায় রয়েছে। এবং আরেকটি আপনাকে জানিয়ে রাখি যে আজকেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাজশাহী শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি কোনো কেন্দ্রে আসলে পরিদর্শনে আসেনি। তবে গণমাধ্যম কর্মীদেরও আসলে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বেশ কড়াকড়ি আসলে আরোপ করা হয়েছে। তবে যেহেতু আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা 10টা থেকে 1টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এখন পর্যন্ত বলা যায় যে পরীক্ষার যে পরিবেশ সেটি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই বজায় রয়েছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সর্বশেষ। ধন্যবাদ। মিয়ানমারের চলমান যুদ্ধে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজেপির 330 সদস্যকে হস্তান্তর প্রক্রিয়া চলছে। কিছুক্ষণের মধ্যে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। কক্সবাজারের উখিয়ার ইনানির বঙ্গোপসাগরের উপকূলের নৌবাহিনীর জেটিঘাট এলাকা দিয়ে তাদের ফেরত দেওয়া হবে বলে জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। এর আগে বান্দরবানের ঘুমধুম উচ্চ বিদ্যালয়, টেকনাফের হিনলা উচ্চ বিদ্যালয় থেকে তাদের বাসে করে কক্সবাজারের ইনানি জেটিঘাটে আনা হয়। বিজিবি জানায় মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধের কারণে গত 4 ফেব্রুয়ারি থেকে কয়েক দফায় বিজেপির 330 সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, বিজেপি সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ সিনথিয়া, আমি এখন ইনানি উপকূলে রয়েছি যেখানে নৌবাহিনীর ঘাঁটি রয়েছে। আর এই ঘাঁটি থেকে যে মিয়ানমারের যে 330 জন বিজিপি সদস্য এবং তাদের যে আত্মীয় স্বজন এবং যে ইমিগ্রেশন কর্মকর্তা সহ সেনাবাহিনী কর্মকর্তা সহ 330 জনকে কিছুক্ষণ পরে হয়তো আমরা দেখতে পাবো এখান থেকে ফেরত নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে 7 সদস্যের একটি প্রত্যাবাসন কমিটি এবং মিয়ানমারের পক্ষ থেকে 5 সদস্যের একটি মিয়ানমারের প্রত্যাবাসন কমিটি এখানে কাজ করছে। আমরা দেখতে পেয়েছি মিয়ানমারের প্রতিনিধি দল এখানে কিছুক্ষণ আগে এই নৌঘাটিতে পৌঁছেছেন এবং এখান থেকে এই যে নৌঘাটি থেকে বাংলাদেশে এই যে জাহাজে করে এই যে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হবে, সেখানে রয়েছে মিয়ানমারের যে জাহাজটা, সেখানে তুলে দেওয়া হবে 330 জন বিজিপি সদস্য এবং তাদের অন্যান্য যারা রয়েছেন তো তাদেরকে তুলে দেওয়া হবে। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ আগেও জানতে পেরেছি এখন তাদের রেজিস্ট্রেশনের কার্যক্রমটা চলমান রয়েছে। এর আগে সকাল 7টার আগে এবং পরে গুমধুম থেকে 166 জন এবং টেকনাফ থেকে 166 জন এই যে বিজিবি সদস্যদের এখানে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আলাদা জায়গায় তাঁবু করে এখানে রাখা হয়েছে এবং তাদের সবাইকে একসাথে রাখা হয়েছে এবং 10টা থেকে 10:30 বা 11টা নাগাদ তাদেরকে এখান থেকে ছোট ছোট নৌযানে করে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে মিয়ানমারের জাহাজে তুলে দেওয়া হবে। তো এই প্রক্রিয়াটা এখনো চলছে সিনথিয়া, আমরা প্রক্রিয়া শেষ হলে আপনাদেরকে পরবর্তী বিস্তারিত জানাতে পারবো। তো ইনানি থেকে হচ্ছে আমার সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।
মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধের প্রভাব পড়েছে সীমান্তবর্তী জেলা বান্দরবানে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভীতি কাটছে না এসব এলাকার বাসিন্দাদের। ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে স্থবিরতা। বেচাকেনা না থাকায় দোকানপাট বন্ধ রাখছে অনেক ব্যবসায়ী। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ শাফায়েত হোসেনের তথ্যছবিতে ইমরুল কায়েসার রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যকার সংঘাতের প্রভাব পড়েছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তে। তাদের ছোড়া গোলা আর মর্টার শেল সীমান্ত এলাকা ঘুমধুম ইউনিয়নের বসতবাড়িতে পড়ায় আতঙ্কে দিন পার করছে স্থানীয়রা। ব্যবসায়ীরা জানায়, গোলাগুলির ফলে সীমান্ত এলাকার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় বেচাকেনা কমেছে। দোকানে বেচা বিক্রি নেই, অভাবের মধ্যে আছে, এখন খুব সমস্যা, টাকা পয়সা নেই। বাজারে মানুষ অল্প দূর আসলে বাড়ি করে ফ্যামিলি নাই দিয়ে বাজার নগরে হারনি আতঙ্ক, কুম্পার গুলি মারে আতঙ্ক। মায়ানমার বর্ডারে গোলাগুলির কারণ আমাদের দোকানের ব্যবসা খুবই অনেক খারাপ যাইতেছে। দোকানের এখানকার মানুষ সবাই অন্য জায়গায় আশ্রয় নেই, কেউ এখানে থাকে না। আমাদের লস হচ্ছে এখন। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসা বাণিজ্য বাড়বে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। পূর্ববর্তী এলাকাতে মোটরসাইকেলগুলো পড়ছিল, তখন আমরা একটা সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসছিলাম। এলোমেলো আগের মতো যা ইচ্ছা তা ঘোরাঘুরি এবং একটা থামারে না দেওয়ার জন্য বারণ করছিলাম। বাণিজ্য দোকানগুলো তো মানুষজন একটু কম আসতেছে, যে যার মতো করে তারা এখন আগের মতো ঘোরাঘুরি করতেছে না। মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলে সীমান্ত এলাকার ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউ কতাও ও চীন রাজ্যের পালেতোয়াতে মিয়ানমারের জান্তার পরিচালিত বিমান হামলায় অন্তত 9 জন নিহত ও বহু আহত হয়েছে। বুধবার জাতিগত ব্রাদারহুড অ্যালায়েন্সের বরাতে এ তথ্য জানায় ইরাবতী নিউজ। এদিকে এপ্রিল মাস থেকে সব তরুণ নারী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের পরিকল্পনা করেছে মিয়ানমার জান্তা সরকার। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তাদেরও সেনাবাহিনীতে ফিরতে হবে বলে জানানো হয়। 4তম মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আজ জার্মানির উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 16 থেকে 18 ফেব্রুয়ারি মিউনিক সিকিউরিটি কনফারেন্সের সভাপতি রাষ্ট্রদূত ডক্টর ক্রিস্টোফ হিউজেনের আমন্ত্রণে এই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তত 7 দেশ ও 3 আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সকাল 11টায় বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে রওনা হবেন সরকার প্রধান। দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। আজ মুক্তি পাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আজ তারা মুক্তি পাবেন। এর আগে গতকাল প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের 2 নেতার জামিন মঞ্জুর করেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সাকিবুর রহমান। সাকিব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মুক্তির প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা, এছাড়া জেল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। সিনথিয়া, দীর্ঘদিন পরে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের জামিন হয়েছে গতকালকে। সেই হিসেবে তাদের আইনজীবীরা বলেছেন তাদের মুক্তিতে আর কোনো বাধা নেই, তারা আজকে কারাগার থেকে মুক্তি পাবেন এমনটি তারা জানিয়েছিল। তবে আমরা কারা কর্তৃপক্ষের কাছে অনানুষ্ঠানিকভাবে যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো কাগজপত্র এসে কারাগারে পৌঁছায়নি। আদালতের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো যখন এখানে পৌঁছাবে তারপরে তারা তাদের মুক্তির বিষয়ের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু করবেন। আমরা কয়েকজনের থেকে জানার চেষ্টা করেছিলাম কখন নাগাদ মুক্তি হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর। বিএনপির যারা রয়েছেন তারাও বলেছেন যে 12টা বা তারপরে দুপুরের দিকে তাদের
মুক্তি মিলতে পারে এই কারাগার থেকে, এবং কারাগারের বাইরে যে একটা দলের মহাসচিব তার মুক্তি হবে, এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখি নাই। কারণ তারা যেহেতু বলছেন যে দুপুর নাগাদ তাদের মুক্তি হতে পারে, নেতাকর্মীরাও হয়তো বা সেই সময়ে কারাগারের সামনে আসতে পারেন, এমনটি আমরা জানতে পেরেছি। আর একটি বিষয় যে গেল অক্টোবর মাসে যখন আন্দোলন চলছিল বিএনপির, সেই 28 অক্টোবরে আন্দোলনের যে প্রধান বিচারপতির বাসভবনের হামলা হয়েছিল, সেই মামলাতেই কিন্তু মূলত তাদের জামিন হয়েছিল না। সেই জামিনটি গতকালকে হলো। গতকাল হওয়ার পরে এখন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। কাগজপত্রগুলো আসলে প্রক্রিয়া শেষ করে এই দুই নেতার মুক্তি মিলবে। এবং কারা কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। তারা বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত এই ধরনের কোনো অর্ডার আসেনি। আমরা গণমাধ্যম কর্মীরা তাদেরকে বলেছিলাম যে যেহেতু এই দুই নেতার মুক্তির বিষয়ে আজকে মুক্তি হতে পারে তারা বলেছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কথা বলে যদি আপনাদের ভিতরে ঢোকার অনুমতি মিলে তাহলে পরে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে। তো এই কাগজপত্রের জটিলতাতেই কিন্তু এখনও রয়েছে। পরবর্তী সংবাদে হয়তো বা জানাতে পারবো তাদের মুক্তির সময় কখন বা তারা কখন আসলে কারাগার থেকে মুক্তি পাবে। সিনথিয়া, ধন্যবাদ। ভোগ্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। চলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ নানা সংস্থার তদারকি। তবে বাস্তবতা পুরোটাই ভিন্ন। নানা তৎপরতার পরও কমছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চাল, ডাল, তেল, পেঁয়াজ প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বগতি। রমজানকে সামনে রেখে পরিস্থিতি আরও জটিল হবার আশঙ্কা করছে ভোক্তারা। এদিকে বাজার নিয়ন্ত্রণে টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি নিয়ে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে। চট্টগ্রামের মাদারবাড়িতে টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ সহ বাজার সহনীয় করতে কি ধরনের উদ্যোগ দেখছেন সেখানে? জি, আসলে যেমনটি বলেছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে মাননীয় মন্ত্রী মহোদয় টিসিবির কার্যক্রম উদ্বোধন করবেন। আজকে এই উদ্বোধনী কার্যক্রমে 550 জনকে এই তালিকায় রাখা হয়েছে। মাত্র 525 টাকা দিয়ে 5 কেজি চাউল, 2 কেজি ডাল, 1 কেজি চনা, 2 কেজি তেল পাওয়া যাবে। যারা কার্ড সংগ্রহ করতে পেরেছেন তাদেরকে এই তালিকায় রাখা হয়েছে। যারা কার্ড পাননি তারা কিন্তু এই তালিকায় আসতে পারেনি। এই মুহূর্তে এখানে এসেছেন এখানকার 11 আসনের সাংসদ, তিনি এসেছেন। আমরা একটু তার কাছ থেকে আসলে যদি একটু জানার চেষ্টা করতে পারতাম কি কি কার্যক্রম দিবে। তবে আমরা একটু আগে এয়ারপোর্টে ছিলাম, সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় এয়ারপোর্টে এসেছেন এবং এর পরপরই তিনি টিসিবি ভবন, যেখান থেকে আসলে স্বল্প ইয়েতে পণ্য দিবে, সেখানে তিনি পরিদর্শন করেছেন টিসিবি ভবন। এর পরপরই তিনি এই উদ্বোধনী কার্যক্রমে আসবেন এবং এখনো পর্যন্ত আসেননি। তবে এখনো পর্যন্ত যারা কার্ড সংগ্রহ করেছেন তারা ধীরে ধীরে আসতেছেন। যদিও কথা ছিল 9টায় এই প্রোগ্রাম হবে, এখনো পর্যন্ত কিন্তু মন্ত্রী মহোদয় আসেননি। মন্ত্রী মহোদয় আসলে তারপরে এই কার্যক্রম উদ্বোধন করবেন। এর পরপরেই কিন্তু যারা কার্ড সংগ্রহ করেছেন তাদেরকে এই পণ্য দেওয়া হবে। তবে একটা বিষয় জানি রাখি, সেটা হচ্ছে যে যারা কার্ড পাননি তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বললো তারা কার্ড কেন পায়নি, আসলে কার্ড তাদেরকে দেওয়া হয়নি। তবে যদি তাদেরকে কার্ড দেওয়া হতো তাহলে কিন্তু তারাও কিন্তু এই স্বল্প মূল্যে কিন্তু তারা এই পণ্য কিনতে পারত। যেহেতু বাজারে এই মুহূর্তে আসলে সবগুলো পণ্যের অধিক দাম, সেজন্য কিন্তু তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। যদি কার্ড দেওয়া হতো তাহলে কিন্তু তারাও স্বল্প মূল্যে পণ্য নিতে পারতেন। তবে কিছুক্ষণ পরে কিন্তু আসলে এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এখানকার যারা কর্মকর্তারা আছে তারা। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। রাজধানীর মিরপুরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গেল রাত 12:30টার দিকে আগুন লাগে বলে জানিয়েছে এলাকাবাসী। এতে বস্তির প্রায় 10টি ঘর ও দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করে। এদিকে লালবাগের পোস্তা এলাকাতেও আরেকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টাকার বিনিময়ে পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর অভিযোগ উঠেছে নেত্রকোনা সদর হাসপাতালে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ইচ্ছে মতো আঘাতের চিহ্ন লিখে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে শক্তিশালী একটি চক্র।
নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত সৈয়দ মাহমুদের রিপোর্টে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতদেহ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ জানতে পোস্টমর্টেম বা ময়নাতদন্ত করা হয়, সেটির উপর নির্ভর করে মামলার রায়ও। অথচ গুরুত্বপূর্ণ এই রিপোর্ট নিয়ে ছেলে খেলা চলছে নেত্রকোনা সদর হাসপাতালে। 2021 সালে জেলার কেন্দুয়ার বাট্টা গ্রামে মারামারির ঘটনায় শরীরে আঘাত পান সঞ্জু মিয়া। এরপর 2022 সালের নভেম্বরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ আসে নেত্রকোনা সদর হাসপাতালে। এরপর রিপোর্ট বদলাতে চক্রের মূল হোতা ও হাসপাতালের ডোম দীপুর কাছে 3,70,000 টাকা দেয় স্বজনরা। কথা ছিল মাথায় আঘাত করা হয়েছে এমন রিপোর্ট দেবে দীপু। পরে তা করতে না পারলেও টাকা আর ফেরত দেয়নি দীপু। এরপর ক্ষিপ্ত হয়ে মুখ খোলে স্বজনরা। এদিকে টাকার হিসেব নিয়ে দীপুর সঙ্গে ফোনে কথা হয় লাশ আনা নেয়ার কাজে জড়িত বাবুলের। আচ্ছা দীপু, বাসার দিয়ে সঞ্জুর ভাই আর এই যে সালাম করে লোকটা পরে ফোন দিছিলাম 3.5। না এটা তো মনে করুন আপনারাও দিছি, পরে ইয়ারাও দিছি, আরামও সাথে দিছি, পরে সিআইডি অফিসে দিছি। এর আগেও দীপু টাকার বিনিময়ে রিপোর্ট বদলে দিয়েছে বলে স্বীকার করেছে সহযোগী বাবুল। পার্টি যত 3,50,000 টাকা দিছে, ওখান বাড়ে 20,000 টাকা আর উনি আয়া দীপুরে হাতে হওয়া দূরা আরো 20,000 টাকা দেখেছে। লাস্ট হয়ে আসার পরে প্রায় সময় দীপু আমার বক্তব্য দেয় যে লাস্টের পার্টি সার্টি নিয়ে এসো, কিছু খরচপাতি দিলে উলট পালট করে দেওয়ান যাবে। ময়নাতদন্ত রিপোর্টে অনিয়ম হলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান সিভিল সার্জন। এটা যদি হয় তাহলে কিন্তু তাদের আইনের হাতে চলে আসবে। যদি এরকম হয়, যদি এরকম তাহলে কিন্তু মানে এটা বিরাট ক্রিমিনাল কাজ। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে জোট সরকার গঠনে ঐক্যমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ, নওয়াজ ও পিপিপি। সেই হিসেবে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির পিতা আসিফ আলী জারদারিকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। মুসলিম লীগ, এন এবং পিপিপি সহ 6টি দলের জোট সরকার হচ্ছে পাকিস্তানে। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মাত্র 4টি আসন পাওয়া পাকিস্তান জামায়াতে ইসলামী দলটির সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের প্রস্তাব দিয়েছিল পিটিআই। চার মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 28,500 ছাড়িয়েছে। এদিকে এবার লেবাননে ভয়াবহ হামলা চালানো ইসরায়েল। এতে 4 শিশুসহ অন্তত 9 জন নিহত হয়েছে। তারা সবাই বেসামরিক নাগরিক। ইসরায়েলিদের ছোড়া রকেটে লেবাননের কয়েকটি ভবনে আগুন লেগে যায়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি এক সেনা সদস্য নিহত হয়। এবার কাতার ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন টেনিস মহাতারকা রাফায়েল নাদাল। পরিপূর্ণ ফিট না হওয়ায় এর সিদ্ধান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন স্প্যানিশ। তবে সামনের মাসে লাস ভেগাসে কার্লোস আলকারাজের সঙ্গে প্রদর্শনী ম্যাচ ও ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেবার কথা জানান 37 বছর বয়সী নাদাল। গেল বছর অস্ট্রেলিয়ান ওপেনের ম্যাচে হিপ ফ্লোক্সেরে আঘাত পেয়ে কোর্ট ছাড়েন 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল। যাতে অপারেশন করার ফলে পুরো বছর সহ এবছরের অস্ট্রেলিয়ান ওপেনেও কোর্টে নামতে পারেননি তিনি। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।